ওকে, তো আজকে আমরা হচ্ছে যে চলদরিতে 3 নাম্বার লেকচারে আছি। আজকের লেকচারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের লেকচারে আমরা হচ্ছে বেসিক্যালি সেই জিনিসগুলো শিখবো যেখান থেকে তোমার সৃজনশীল আসার পসিবিলিটি খুবই বেশি। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে যে বিদ্যুৎ কোষের সমবায় নিয়ে শিখবো। তো বিদ্যুৎ কোষের সমবায় আসলে 3 প্রকার হইতে পারে। নর্মালি মানে যত যত সমবায় আছে সব কিছু আসলে 2 প্রকার হয়, কিন্তু বিদ্যুৎ কোষের সমবায়টা তোমার 3 প্রকার হয়। এখন এটা কি কি হইতে পারে? তোমার হইতে পারে শ্রেণী সমবায়, হইতে পারে সমান্তরাল সমবায়, হইতে পারে শ্রেণী আর সমান্তরাল মিলে মিশ্র সমবায়। তার মানে এখান থেকে একটু খেয়াল করো যে বিদ্যুৎ কোষের সমবায়টা 3 প্রকার হইতে পারে। ওকে, এটা তোমার মেডিকেল ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বিদ্যুৎ কোষের সমবায় কয় প্রকার হইতে পারে। এটা 3 প্রকার হইতে পারে: শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, তারপর হচ্ছে মিশ্র সমবায়। ওকে, এখন এখান থেকে একটু খেয়াল করো, এই 3 প্রকার সমবায়ের মধ্যে আমরা হচ্ছে যে তোমার এখন শ্রেণী সমবায় নিয়ে জানবো। শ্রেণী সমবায়ের গুরুত্বপূর্ণ কিছু জিনিস বেসিক থেকে শুরু করে একদম তোমার ডিপ লেভেল পর্যন্ত আমরা জানবো। তো এটা হচ্ছে শ্রেণী সমবায়ের একটা চিত্র। এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমরা করতেছি কোষের সমবায়। সমবায় মানে যোগ করা। তার মানে আমরা অনেকগুলা কোষকে একসাথে কি করব? যোগ করব। তো ধরো শ্রেণী সমবায়কে তুমি আসলে কিভাবে ডিফাইন করবা? এটা এটা আমাদের যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। এখন একটা শ্রেণী সমবায়কে তুমি আসলে কিভাবে ডিফাইন করবা? এভাবে দেখো, এখানে আসলে এই যে কোষগুলা যুক্ত আছে, তার মানে কোষের সমবায়, এটা তো বুঝতেছো যে অর্থাৎ এদের যোগফল। তো বেসিক্যালি এখানে তোমার একটা কোষের যে নেগেটিভ প্রান্ত থাকে তার সাথে পরের কোষের পজিটিভ প্রান্ত, তার সাথে এই এরপরে আরেকটা কোষের নেগেটিভ প্রান্তের সাথে আরেকটা কোষের পজিটিভ প্রান্ত, এভাবে একটার নেগেটিভের সাথে আরেকটার পজিটিভ স্থাপন করে তোমার হচ্ছে বেসিক্যালি এই যে শ্রেণী সমবায়টা করা হয়। এখন এখানে খেয়াল করো, তো প্রতিটা আমরা জানি হচ্ছে যে প্রতিটা ব্যাটারি নিজস্ব একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, যেটা তোমাদেরকে পড়াইছি। সাপোজ ধরো এটার ক্ষেত্রে আমি যদি হিসাব করি, এটা হচ্ছে আর, তার মানে আর। এখন খেয়াল করো, তো প্রতিটারই তো এরকম ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে তোমার, আর প্রতিটার ক্ষেত্রেই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তুমি চাইলে R1 R2 R3 ধরতে পারো, বাট ইটস নট এ বিগ ডিল, আমরা এটা নিয়ে খুব বেশি করতে চাচ্ছি না। তো এখন কথা হলো, তার মানে প্রতিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, প্রতিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো আমরা ধরলাম এন সংখ্যক ব্যাটারি নিলাম। কি সংখ্যক ব্যাটারি নিলাম? এন সংখ্যক ব্যাটারি, এবং বহিবর্তনীতে রোধ আছে হচ্ছে আর। তার মানে আর ইকুয়াল টু হচ্ছে আমাদের বহিবর্তনীর রোধ, ওকে। আর হচ্ছে কি আমাদের বহিবর্তনীর রোধ। তারপর খেয়াল করো, এবং যদি এন সংখ্যক ব্যাটারি যদি হয়, তার মানে এন সংখ্যক আমরা ধরো ব্যাটারি নিলাম। তো এখানে একটু খেয়াল করো, তার মানে এদের রোধ, এন সংখ্যক ব্যাটারির রোধ হবে কি? এন আর। এন আর হচ্ছে এন সংখ্যক ব্যাটারির রোধ, ব্যাটারির রোধ। ওকে, এন আর হচ্ছে এন সংখ্যক ব্যাটারির রোধ। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, আমাদের যদি বর্তনীর মোট রোধ বের করতে বলে, তাহলে বর্তনীর মোট রোধ আসলে কি হবে? তার মানে বর্তনীর মোট রোধ, যদি মোট রোধ বলে, আমরা আসলে কি পাবো? এখানে একটু খেয়াল করো, আমাদের এন আর হচ্ছে এন সংখ্যক ব্যাটারির রোধ, বহিবর্তনীতে আছে আর। তার মানে এটা হচ্ছে আমাদের এই বর্তনীর মোট রোধ, অর্থাৎ টোটাল যে রোধটা সেটা। এখন আমরা এখান থেকে ওহমের সূত্র ব্যবহার করে আমরা যদি সার্কিটের তড়িৎ প্রবাহটা বের করতে চাই, আমরা আসলে কি করতে পারি? অর্থাৎ এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট তোমার আমাদের কাছে রোধ আছে, আমাদের কাছে সবকিছু দেয়া আছে, তো আমরা এখান থেকে তোমার তড়িৎ প্রবাহটা বের করব, বা বিদ্যুৎ প্রবাহ মাত্রা। ওকে, তো আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রা সমান জানি কি? যে আই ইকুয়াল টু, আমরা কি জানি? আমরা বিদ্যুৎ প্রবাহ মাত্রার ক্ষেত্রে যে সূত্রটা সেটা জানি হচ্ছে যে মোট বিদ্যুৎ চালক শক্তি ডিভাইডেড বাই মোট রোধ। অর্থাৎ জাস্ট লাইক দিস, এই সূত্রটা অ্যাপ্লাই করবা, বি ইকুয়াল টু আই আর। তো এটাকে এটা যদি ই হয়, আর হচ্ছে আই আর, তার মানে আই ইকুয়াল টু ই বাই আর, অর্থাৎ মোট বিদ্যুৎ চালক শক্তি ডিভাইডেড বাই মোট রোধ। তার মানে এখানে লেখো মোট বিদ্যুৎ চালক শক্তি
ডিভাইডেড বাই মোট রোধ। ওকে, এই গেল হচ্ছে আমাদের, অর্থাৎ আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আই বের করতে পারি। তো আমাদের মোট বিদ্যুৎ চালক শক্তি, এখানে এন সংখ্যক ব্যাটারি আছে, তার মানে এন ই ডিভাইডেড বাই মোট রোধ হচ্ছে এন আর প্লাস হচ্ছে আর, এটা হওয়ার কথা না। তার মানে দেখো আমাদের এই সিস্টেমের মোট যদি তোমার বিদ্যুৎ প্রবাহ মাত্রাটা বের করতে বলে আই, আমরা কিন্তু এটা বের করতে পারি এন ই ডিভাইডেড বাই তোমার এন আর প্লাস আর। ওকে, এখন তোমাকে যদি বলা হয় একটা কোষ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, শুধু একটা কোষ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে সেটা বের করো। তো বেসিক্যালি একটা কোষ আসলে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে, দেখো একটা কোষ প্রথমে যখন বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করবে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সে ক্রস করতে হবে। তার মানে প্রথম তার বিদ্যুৎটা কিন্তু এখানে কাজে লাগে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে, এটা ক্রস করার পরে দেন বহিবর্তনীতে যাবে। তাহলে এখানে খেয়াল করো, আমরা একটা কোষ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে সেটা আমরা বলতে পারি না আই ইকুয়াল টু ই বাই আর, এটা জাস্ট একটা কোষ যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করছে সেটা, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সকে তো ক্রস করতে হবে। তার মানে ই বাই আর হচ্ছে একটা কোষের সৃষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রা। কি, ই বাই আর হচ্ছে একটা কোষের সৃষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রা। একটা কোষের সৃষ্ট বিদ্যুৎ প্রবাহ মাত্রা। তার মানে একটা কোষ যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে সেটা হচ্ছে এই ই বাই আর পরিমাণ। ওকে, আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারলাম। এখন আমরা বিভিন্ন কন্ডিশনে তোমার বিভিন্ন মানে আই এর বিভিন্ন মান দেখব, বিভিন্ন কন্ডিশনে কি করব, আই এর বিভিন্ন মান দেখব। তো আমরা এতটুকু পর্যন্ত মুছে ফেলি, আমাদের সূত্রটা জাস্ট আমরা সূত্রটাই লিখে রাখবো, আই ইকুয়াল টু এন ই এন আর প্লাস আর, জাস্ট এই সূত্রটাই আমাদের লাগবে, আর কোনো কিছু এখানে লাগবে না, আমরা হচ্ছে সব কিছু মুছে ফেলবো। ওকে, তো আমরা বিভিন্ন কন্ডিশন বলতে কি বুঝাচ্ছি, কখনো আর কে বড় ধরবো, কখনো ছোট আর কে বড় ধরবো, তো এভাবে ধরে আমরা হচ্ছে বিভিন্ন কন্ডিশনে দেখব আসলে আই এর মানটা কি হইতে পারে। এখন আচ্ছা, কোনো কারণে যদি এমন হয় তোমার এন আর এর তুলনায় আর অনেক বড় হয়, ধরো কন্ডিশন নাম্বার ওয়ানে এরকম যদি হয়, কন্ডিশন নাম্বার ওয়ানে যদি এরকম হয়, তোমার বলে দিল যে এন আর এতই গ্রেটার দেন আর, মানে এন আর এর তুলনায় আরটা অনেক অনেক বেশি বড়, তার মানে এন আর কে সরাসরি বাদ দেওয়া যায়। এন আর কে, সরি এখানে ছোট হাতের আর হবে কারণ আমরা তো ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো এন আর কে সরাসরি বাদ দেওয়া যায়, কারণ এত ছোট মানকে তুমি না ধরলেও হবে, সরাসরি বাদ দেওয়া যায়। তাহলে আসলে কি হবে, এখানে জাস্ট বসাও, তার মানে এখানে আই ইকুয়াল টু হবে, এটাকে যদি বাদ দিয়ে দাও তার মানে এন ই বাই আর, এরকম হয় না, অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে এন ই বাই আর। ওকে, এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, তোমার এই এন ই বাই আর জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, ই বাই আর হচ্ছে একটা কোষের প্রবাহ। তার মানে যখন অভ্যন্তরীণ এখান থেকে খেয়াল করো, যখন অভ্যন্তরীণ রোধটাকে তুমি বাদ দিয়ে দিবা তখন আসলে একটা কোষের যেই প্রবাহ তার এন গুণ প্রবাহ তুমি পাবা, মানে প্রবাহ মাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যদি তুমি অভ্যন্তরীণ এই এন আরটাকে কোনোভাবে বাদ দিতে পারো, একটা কোষের যেই প্রবাহ পাওয়ার কথা একটা কোষ থেকে তার এন গুণ প্রবাহ পাবা, মানে দেখো এন গুণ প্রবাহ বাইরে গেছে। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি না, আমরা এখান থেকে আসলে একটা জিনিস বুঝলাম যে আমাদের প্রবাহ মাত্রা বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এন ইন্টু একটি কোষের প্রবাহ, একটি কোষের প্রবাহ, এটা মানে একটা কোষের প্রবাহের এন গুণ, তার মানে দেখো অনেক অনেক বেশি। ওকে, এটা কি হবে, এটা তোমার আসলে এই মানটার চেয়ে বড় হবে, অর্থাৎ এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, এটা হচ্ছে অনেক বড় হবে। কেন বড় হবে, কারণ এখানে দেখো নিচে
তোমার এন আর আছে, তার মানে মানটা ছোট হয়ে যাবে, উপরের মানটা যতই বড় হোক নিচেরটা তো বড় হচ্ছে। এখানে কিন্তু সেটা নাই। তার মানে তুমি যখন অভ্যন্তরীণ রোধটাকে যদি বাদ দিয়ে দিতে পারো, তোমার মোট যে প্রবাহ মাত্রা আসবে সেই প্রবাহ মাত্রাটা তোমার এই আমাদের এই যে প্রবাহ এটা হচ্ছে কিন্তু বড় হবে। সোজা কথা হচ্ছে প্রবাহ মাত্রা এন গুণ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে এটা গেল হচ্ছে কন্ডিশন 1। এখন কেস নাম্বার 2তে যদি এরকম কখনো হয়, কেস নাম্বার 2তে এরকম কখনো যদি হয়, অর্থাৎ কন্ডিশন 2তে জাস্ট উল্টা ধরো, যদি এরকম হয় যে তোমার এই এখানে তো আরটা অনেক বড় ছিল, এখানে যদি আমাদের এই এন আরটা আর এর চেয়ে অনেক বড় হয়, অর্থাৎ এন আর এর তুলনায় আর অনেক ছোট হয়, যদি এন আর এর তুলনায় আর অনেক ছোট হয়, এন আর এর চেয়ে আর অনেক ছোট, যদি এন আর এর চেয়ে আর অনেক ছোট হয়, তার মানে এই আর কে তুমি বাদ দিতে পারো। আর কে কি করা যায়? আর কে বাদ দেওয়া যায়। ওকে, আর কে কি করা যায়? আর কে হচ্ছে বাদ দেওয়া যায়। এখন তার মানে আর কে আমরা যদি বাদ দিয়ে দিই, মানে এখন বহিবর্তনীর আসলে কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে কোনো রোধ নাই। তো আমরা এখান থেকে সূত্রটা পাবো হচ্ছে আই ইকুয়াল টু আর কে বাদ দাও, তার মানে এন ই ডিভাইডেড বাই এন আর, ই বাই আর। খেয়াল করো এখানে আই ইকুয়াল টু পাইছো কি ই বাই আর। এই ই বাই আর আসলে কি বোঝাচ্ছে? ই বাই আর বোঝাচ্ছে মাত্র তোমার একটা একটা ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ পাবা সেটা বোঝাচ্ছে, মানে জাস্ট একটা থেকে কি পরিমাণ পাচ্ছ সেটা বোঝাচ্ছে। তাহলে দেখো যদি তোমার বাইরের রোধটা যদি না থাকে তাহলে কিন্তু তোমার ব্যাটারির কার্যক্ষমতা কিন্তু সোজা কথা হলো মানে ব্যাটারির কাজ করার ক্ষমতা কিন্তু বাড়ে নাই, কমে গেছে। কারণ দেখো এখানে ছিল, আগে ছিল হচ্ছে এন গুণ, এখানে কিন্তু মাত্র একটা ব্যাটারি যে কাজ করবে তুমি সেই কাজটা পাচ্ছ। মানে তুমি এরকম সার্কিট নিছো কিন্তু সেখানে কাজ পাবা কেবলমাত্র একটা ব্যাটারি যে পরিমাণ কাজ করবে সেটা পাবা, তার মানে প্রবাহ মাত্রা কমে যাবে, অর্থাৎ ব্যাটারির কার্যক্ষমতা কি হবে? অনেক গুণ কমে যাবে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই দুইটা কেজের ক্ষেত্রে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে তোমার যখন অভ্যন্তরীণ রোধটা থাকবে না তখন আসলে ব্যাটারির প্রবাহ মাত্রা অনেক গুণ অর্থাৎ এন গুণ বৃদ্ধি পায়, আর যখন অভ্যন্তরীণ প্রবাহ মাত্রা থাকবে অর্থাৎ অভ্যন্তরীণ প্রবাহ মাত্রা অনেক বেশি বেড়ে যাবে এবং বাইরের যে রেজিস্ট্যান্স থাকবে না, ব্যাপারটা একটু রিয়েলাইজ করো, অভ্যন্তরীণ রোধ তোমার অনেক বেড়ে গেছে, তার মানে ব্যাটারি নিজের প্যারা সামলায় কুল পাচ্ছে না, মানে নিজের রোধ সামলায় কুল পাচ্ছে না, বাইরে কি সাপ্লাই দিবে। তার মানে তোমার আলটিমেটলি আমরা তো ব্যাটারির ভেতরের প্রবাহ মাত্রা কখনো দেখি না, আমরা দেখি হচ্ছে বাইরেরটা, বহিবর্তনীতে কি কাজ করতেছে, মানে এটাতে যদি নিজের প্যারা সামলায় কুল না পায় তাহলে বাইরে কি কাজ করবা। তার মানে আলটিমেটলি ব্যাটারির যে তোমার কর্মদক্ষতা বা কার্যক্ষমতা সেই জিনিসটা হচ্ছে হ্রাস পাবে। এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং পড়াশোনা, এই জিনিসগুলো রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে বিদ্যুৎ কোষে সমবায়টা কেমন হইতে পারে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটু খেয়াল করি, দেখো সমান্তরাল সমবায় প্রথমে তোমরা অর্থাৎ এই সমান্তরাল সমবায় এই জিনিসটা তো জানো, সোজা কথা হচ্ছে যে কেমন তোমার একটা ব্যাটারির এদের দুই প্রান্ত, অর্থাৎ এই দেখো সবার দুই প্রান্ত কিন্তু মানে ফিক্সড, অর্থাৎ অনেকটা হচ্ছে কি তোমার সমান্তরাল। তার মানে ব্যাপারটা এমন যে তোমার হচ্ছে যে এই ব্যাটারিগুলার তোমার ধনাত্মক প্রান্ত হচ্ছে এক বিন্দুতে যুক্ত থাকে, ঋণাত্মক প্রান্ত হচ্ছে অপর বিন্দুতে যুক্ত থাকে। দেখো সবগুলা পজিটিভ এক সাইডে, সব নেগেটিভ এক সাইডে, তার মানে পজিটিভ প্রান্ত এক সাইডে থাকবে, নেগেটিভ এক সাইডে থাকবে। বা সোজা কথা হলো তুমি সহজে চিনবা যদি দেখো এরকম এই মানে সমান্তরাল আছে, তার মানে বুঝবা এটা সমান্তরাল সমবায়। তো যাই হোক, এটা এটা খুব বেশি না, আমাদের এটা মোটামুটি সবারই আইডিয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে ওই শ্রেণী সমবায়ের মতো আমরা প্রবাহ মাত্রা দেখব, যে আসলে প্রবাহ মাত্রা কেমন হইতে পারে বা কি হইতে পারে এসব জিনিস দেখব। তো সেম আগের মতো ব্যাটারিগুলো নিজস্ব একটা রোধ আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা যদি আর হয়। ওকে, এখন এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমরা হচ্ছে যে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ বের করব। ধরলাম ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আরফি, ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আরফি। আরফি হচ্ছে কি? আরফি হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আচ্ছা, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হলো কি আরফি। তো আরফি যদি তোমার অভ্যন্তরীণ রোধ হয় তাহলে আমরা জানি হচ্ছে তোমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধ আসলে কি, অর্থাৎ ব্যস্তানুপাতিক। সোজা কথা হলো 1/Rফি
শ্রেণীর ক্ষেত্রে কিন্তু তোমার এরকম না, শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে জাস্ট রোধগুলা যোগ হয় নর্মাল যোগের মতো, তার মানে 1/RP যদি হয়, অর্থাৎ এখানে যেহেতু সবগুলা রোধই আছে তোমার আর আছে, তার মানে আমরা বলতে পারি 1/R প্লাস 1/R প্লাস 1/R। ধরলাম তোমার n সংখ্যক যদি হয়, কেমন n সংখ্যক, যদি n সংখ্যক হয় তখন আসলে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা 1 এর জায়গায় যেহেতু n ধরছি আমরা লিখতে পারি না n/R। দেখো তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। অর্থাৎ 1 2 3 4 এভাবে বাড়তে বাড়তে আমরা ধরলাম যে তোমার n/R মানে n সংখ্যক, তার মানে আরফি সমান আমরা পাচ্ছি কি, অর্থাৎ এখান থেকে যদি আমরা শুধু হচ্ছে আরফিটা বের করি, তার মানে আমরা পাচ্ছি কি আরফি ইকুয়াল টু R/n। ওকে, এই হচ্ছে আমরা পাচ্ছি আরফি ইকুয়াল টু R/n। তো এটা গেল। এখন এখান থেকে আমরা তার মানে এখানে যে তোমার অভ্যন্তরীণ রোধগুলা সেগুলাকে আমরা একটা সমষ্টি আকারে বের করে ফেললাম, যেহেতু এখানে আমরা তিনটা দেখতে পাচ্ছি, আলাদা আলাদা না করে এখন সমষ্টি করতে পারতেছি। তো এখন আমরা বর্তনীর মোট রোধ হিসাব করব, তার মানে বর্তনীর মোট রোধ যদি আমরা হিসাব করি, এখান থেকে একটু খেয়াল করো, মোট রোধ হচ্ছে আরফি প্লাস হচ্ছে আর, আরফি হচ্ছে R/n আর হচ্ছে আর, এরকম হওয়ার কথা না, কারণ আমাদের বহিবর্তনী রোধ আসেই হচ্ছে একটা। ওকে, বহিবর্তনী রোধ আসেই হলো একটা। তো এখন এখান থেকে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় সেই জিনিসটা বের করব। তো যদি বিদ্যুৎ প্রবাহ যদি আই হয়, সেম আগের সূত্র আই আমরা কি পড়ছিলাম, আই পড়ছিলাম যে উপরে হচ্ছে মোট বিদ্যুৎ চালক শক্তি, নিচে হচ্ছে মোট রোধ, তার মানে মোট বিদ্যুৎ চালক শক্তি ডিভাইডেড বাই মোট রোধ। ওকে, এখন মোট বিদ্যুৎ চালক শক্তিটা আসলে কি, এখানে খেয়াল করো, মোট বিদ্যুৎ চালক শক্তি আমরা এখন দেখতেছি ই, তার মানে আমরা ইটাই বসাই জাস্ট, আর মোট রোধ আমরা পাইলাম হচ্ছে তোমার R/n প্লাস আর, এটাই তো পাইলাম। তো দেখো আমরা হচ্ছে জাস্ট দেখে দেখে বসাইলাম। তো এখান থেকে একটু হিসাব করতে হবে, হিসাব করি, তোমার n আর প্লাস RN, ব্যাপারটা কি তোমার এমন হয় না, অর্থাৎ যে এন আর মানে আর যে বাইরের রোডটা আছে সেটার এন গুণ প্লাস ছোট আর, তার নিচে আর আছে, এন আছে যেহেতু এখানে ই আছে, তো এনটা কি উল্টাই উপরে চলে যাবে না, তার মানে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা সেই জিনিসটা। ওকে, তো এখান থেকে খেয়াল করো, তার মানে আমরা সূত্রটা পাচ্ছি কি এন ই ডিভাইডেড বাই এন বড় আর প্লাস হচ্ছে আর। তো আমরা জাস্ট সূত্রটা লিখে রাখবো, আমাদের আর কিছু এখান থেকে লাগবে না এখন। তাহলে দেখো শ্রেণীর ক্ষেত্রে সূত্র একরকম ছিল, কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আরেক রকম। ওকে, এই জিনিসটা একটু বুঝতে হবে। তো আমরা এসব সব কিছু মুছে ফেলবো, আমাদের এগুলো লাগবে না। এখন আমরা বিভিন্ন কন্ডিশনে দেখবো এই আই এর মানটা আসলে কেমন হইতে পারে, তোমার বিভিন্ন কন্ডিশনে দেখবো। আমরা শ্রেণীর ক্ষেত্রে যেমন দেখছি, ধরো এখানে কেস নাম্বার ওয়ানের ক্ষেত্রে সাপোজ যদি তোমার আর এর তুলনায় এন আর অনেক বড় হয়, আর এর তুলনায় কে বড়, এন আর অনেক বড় হয়, তার মানে তুমি আর কে কি করতে পারবা, মানে বাদ দিতে পারবা। সোজা কথা, যখন আর এর তুলনায় এন আর অনেক বড় গ্রেটার দেন আর, যদি এরকম হয় তার মানে আর কে সরাসরি বাদ দেওয়া যায়। তাহলে এখান থেকে ডিরেক্ট আই সমান পাবো এরকম পাবো না, এন এন কাটা যাবে, তার মানে পাবো কি E/R। তো তোমার E/R আসলে কি তোমাদেরকে আমি আগেও দেখাইছি, E/R হচ্ছে বেসিক্যালি একটা কোষে যেই পরিমাণ তোমার বিদ্যুৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয় সেই জিনিসটাই আসলে হচ্ছে তোমার E/R। এটা তোমাদেরকে আমি আগেও দেখাইছি, মানে একটা কোষ কি পরিমাণ তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে সেটাই হচ্ছে তোমার E/R। তার মানে এখানে একটু মজার জিনিস খেয়াল করো, বহিবর্তনী রোধ যদি n গুণ করা হয় তখন তোমার এই এতগুলা ব্যাটারি লাগাইও আসলে কোনো লাভ হচ্ছে না, তুমি বেসিক্যালি তড়িৎ প্রবাহ পাবা একটার সমান, মানে ব্যাটারি লাগাইছো n সংখ্যক কিন্তু তড়িৎ প্রবাহ পাচ্ছ কি
একটার সমান। তার মানে এখানে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়, তড়িৎ প্রবাহ হ্রাস পায়। ওকে, কারণ দেখো তুমি n সংখ্যকই লাগাইছো কিন্তু প্রবাহ পাচ্ছ হচ্ছে একটার সমান, তার লাভ কি হইলো? তার মানে তোমার ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পাবে, তড়িৎ প্রবাহ হ্রাস পাবে। এটা গেল কেস নাম্বার 1। এখন আমরা কেস নাম্বার 2 দেখব। কেস নাম্বার টুটা জাস্ট উল্টা। যদি আর গ্রেটার দেন অর্থাৎ ছোট আরটা যদি তোমার অনেক বড় হয়, অর্থাৎ ছোট আরটা অনেক বড় হয় এন আর এর চেয়ে, তখন আসলে সূত্রটা কি হবে? এটা হবে না। তার মানে দেখো এখানে এন ইন্টু একটি কোষের প্রবাহ, একটি ব্যাটারির প্রবাহ, তার মানে এন ইন্টু একটি ব্যাটারির প্রবাহ। ব্যাপারটা এমন হবে না, খেয়াল করো, এন ইন্টু একটি ব্যাটারির প্রবাহ। এটা আসলে কি বোঝায়? তার মানে তুমি যখন হচ্ছে এখানে যখন অভ্যন্তরীণ রোধটা যখন অনেক অনেক বেশি হবে, এখানে খেয়াল করো অভ্যন্তরীণ রোধটা সমান্তরালের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধটা যখন তোমার সোজা কথা হচ্ছে যে অনেক অনেক বেশি হচ্ছে, বাইরের যে রোধটা সেটা আসলে কম, তখন তুমি বেসিক্যালি যে এন সংখ্যক ব্যাটারি লাগাইলে যে প্রবাহ পাইতা সেই প্রবাহটা পাবা। তার মানে দেখো এই অবস্থায় কিন্তু ব্যাটারির তোমার কাজ করার ক্ষমতা কিন্তু বেড়ে গেছে, তার মানে ব্যাটারির প্রবাহ বেড়ে গেছে, বিদ্যুৎ প্রবাহ বেড়ে গেছে। ওকে, এই দুইটা টপিক মানে এই দুইটা কেস আশা করি বুঝতে পারছো, কারো সমস্যার কথা নেই। এখানে একটু খেয়াল করলে দেখবা দুইটা কেস সিরিজের ক্ষেত্রে একরকম ছিল, সমান্তরালে একরকম ছিল। সিরিজের ক্ষেত্রে যে মানে সিরিজের ক্ষেত্রে যেমন ছিল এখানে জাস্ট উল্টা। ওকে, তো দুইটা জিনিস একটু কোরিলেট করতে হবে। যাই হোক, আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখান পর্যন্ত গেল, আমরা এখান পর্যন্ত বুঝলাম। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয়, যে কি কি শর্তে কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়? কি কি শর্তে কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়? প্রবাহ বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, কি কি শর্তে তোমার কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায় প্রবাহ বৃদ্ধি পাবে? এখান থেকে আমরা হচ্ছে দেখব যে আসলে কখন বাড়বে আর হচ্ছে কখন হচ্ছে কি তোমার প্রবাহ মাত্রা কমে যাবে। তো এখন এখানে একটু খেয়াল করতে হবে যে ব্যাপারটা। আচ্ছা, তো আমরা ওই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যে দুইটা সূত্র পাইছি সেই দুইটা সূত্র আগে একটু লিখে নিব। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আসলে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল I ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, এরকম ছিল। সমান্তরালের ক্ষেত্রে ছিল I ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, এরকম ছিল। ওকে, এটা ছিল শ্রেণীর ক্ষেত্রে, এটা ছিল সমান্তরালের ক্ষেত্রে। আচ্ছা, এই গেল হচ্ছে আমরা অর্থাৎ দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমরা হচ্ছে পাইলাম আর কি। এখন আমরা দুই ক্ষেত্রে দেখব কখন শ্রেণীর ক্ষেত্রে তোমার প্রবাহ মাত্রা বাড়বে, কখন সমান্তরালের ক্ষেত্রে বাড়বে। অলরেডি এই জিনিসগুলো দেখে ফেলছো, তারপরে একটু কোরিলেট করে দেব। খেয়াল করো, যখন প্রথম ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি শ্রেণীর ক্ষেত্রে খেয়াল করো 1 নম্বর পয়েন্ট, যদি মানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি এখন। আচ্ছা, যদি তোমার শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ আর গ্রেটার দেন এন আর হয়, আরটা এন আর এর চেয়ে অনেক বেশি বড় হয়, তার মানে এন আরটা কিন্তু এখানে বাদ দেওয়া যায়। তার মানে তুমি আলটিমেটলি আই সমান কী পাবা? আমরা পাশে লিখে আমাদের জায়গা অনেক বাঁচবে, অর্থাৎ এক পেজে সব কিছু লিখতে পারবো। তার মানে ব্যাপারটা এমন হয় না। তাহলে ধরো এখানে আলটিমেটলি তোমার কি হচ্ছে, অর্থাৎ এখানে তুমি যেই প্রবাহ মাত্রাটা পাবা সেটা আসলে যে কোনো একটা কোষের প্রবাহ মাত্রার এন গুণ, এন ইন্টু একটি কোষের প্রবাহ। তার মানে দেখো প্রবাহ মাত্রা কিন্তু বাড়তেছে, এন গুণ হচ্ছে। ওকে, একটি কোষের প্রবাহ। তারপরে
তারপর আমরা উল্টা ধরবো, মানে আর এখানে ধরছি তো আর গ্রেটার দেন এন আর, এখানে আমরা 2 নম্বরে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে উল্টা একটু ধরি। এন আর গ্রেটার দেন আর যদি হয় তাহলে আই ইকুয়াল টু হচ্ছে এন আরটা এখানে বড়, তার মানে এন ই ডিভাইডেড বাই এন আর। তার মানে দেখো ই বাই আর, এই ই বাই আর আসলে বেসিক্যালি কি বোঝায়? ই বাই আর হচ্ছে তোমার একটা কোষের প্রবাহ। কয়টা কোষের প্রবাহ? একটা কোষের প্রবাহ। তো এখান থেকে এই দুইটা জিনিস থেকে আমরা একটা কথা বলতে পারি না, যখন বহিবর্তনীর রোধ ব্যাটারির মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুব বেশি হয়, অর্থাৎ যখন বহিবর্তনীর রোধ ব্যাটারির মোট অভ্যন্তরীণ রোধ অপেক্ষা খুব বেশি হয় তখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। এটা তোমাদেরকে আগেও পড়াইছি। দেখো এখানে তুমি এন সংখ্যক ব্যাটারি লাগাইছো কিন্তু প্রবাহ পাবা মাত্র একটা কোষের সমান প্রবাহ পাবা, মাত্র একটা কোষের প্রবাহ পাবা। ওকে, এখানে পাবা কেবলমাত্র একটা কোষের প্রবাহ। কিন্তু যখন তুমি দেখো এন মানে বহিবর্তনী রোধটা অনেক অনেক বড় হয় তখন কিন্তু বেসিক্যালি তুমি এন সংখ্যক কোষের প্রবাহ পাচ্ছ, মানে অসংখ্য প্রবাহ। একটা কোষের প্রবাহ বেশি হবে না এন সংখ্যকের বেশি হবে, তার মানে বহিবর্তনী রোধ যখন অনেক বেশি হবে তখন তুমি ব্যাটারির থেকে অর্থাৎ বেশি প্রবাহ পাবা, ব্যাটারির কাজ করার ক্ষমতা বেড়ে যাবে। এটা গেল শ্রেণীর ক্ষেত্রে। এখন আমরা আসবো হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে তো 2 নম্বরে এটাকে আমি ডাবল ক্রস দিয়ে দেখাবো যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 3 অ্যান্ড 4, আর এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 অ্যান্ড 2। তো আমি পয়েন্ট নাম্বার 3-4-এ যাই। 3-4 এখন খেয়াল করো, আমরা 2 নম্বর সূত্র এখন অ্যাপ্লাই করব। যদি তোমার এন আর গ্রেটার দেন আর হয়, মানে এই এন আর গ্রেটার দেন আর হয়, তাহলে এন আরটা অনেক বড় হয়ে গেছে, তার মানে ছোট আর বাদ যাবে, তার মানে এন ই ডিভাইডেড বাই এন আর সমান হচ্ছে ই বাই আর। এই ই বাই আর হচ্ছে আমাদের একটা কোষের প্রবাহ। ওকে, ই বাই আর হচ্ছে কি একটা কোষের প্রবাহ। তার মানে দেখো এখানে তুমি মাত্র একটা কোষের প্রবাহ পাচ্ছ, কিন্তু যদি কোনো কারণ উল্টা হয় তাহলে এটাকে আমরা লিখলাম জাস্ট একটা কোষের প্রবাহ। যদি কোনো কারণে এমন হয় তোমার আর গ্রেটার দেন এন আর হয়, তখন বেসিক্যালি এই এন আর কিন্তু বাদ যাবে, তার মানে আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই ছোট আর, তার মানে এন ইন্টু একটি কোষের প্রবাহ। একটি কোষের প্রবাহ। ওকে, এন ইন্টু কি একটি কোষের প্রবাহ। তাহলে এখানে খেয়াল করো, তার মানে দেখো আমাদের প্রবাহ মাত্রা কিন্তু এন গুণ বেড়ে গেছে। যখন তোমার অভ্যন্তরীণ রোধটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি হবে তখন আমাদের প্রবাহ মাত্রা বেড়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি না যে অভ্যন্তরীণ রোধ বহিবর্তনী রোধ অপেক্ষা খুব বেশি হলে সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বলতে পারি যে যদি বহিবর্তনী রোধ অভ্যন্তরীণ রোধ অপেক্ষা বেশি হয় শ্রেণী সমবায়ে প্রবাহ বাড়ে। এখানে বলবো যদি অভ্যন্তরীণ রোধ বহিবর্তনী রোধের চেয়ে বেশি হয় তখন সমান্তরাল সমবায়ে প্রবাহ বাড়ে। তো এই দুইটা হচ্ছে আমাদের মেইন কথা। এগুলা দিয়ে তোমার এমসিকিউ আসতে পারে, আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো এই 4টা পয়েন্ট একটু ভালোভাবে বুঝতে হবে এবং রিয়েলাইজ করতে হবে যে আসলে কি বুঝাইছে। ওকে, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে যে কির্শফের সূত্র নিয়ে পড়াশোনা করব। তো কির্শফের সূত্র নিয়ে পড়াশোনার কথা বললেই সবার প্রথমে খুব মানে টেনশন কাজ করে মাথায়, মানে পুরা শরীর কাঁপতে শুরু করে। আল্লাহ, কির্শফের সূত্র আমি কি পড়বো ভাই, এসব তো আমার মাথায় ঢোকে না। তোমার মাথায় ঢুকবে কেমনে? তোমার মাথায় তো এখন পড়াশোনা নাই, তোমার মাথায় আছে অন্য কিছু, তোমার মাথায় চলে অন্য কিছু। কি চলে? তোমার মাথায় চলে ললনা, তোমার মাথায় আর পড়াশোনা ঢোকে না। তো কিন্তু এখন আর এসব নিয়ে টেনশন করলে চলবে না, কারণ যেহেতু আসছো ভাইয়ার কাছে, এখন আর মাথায় ললনা করলে চলবে না, এখন শুধু পড়াশোনা করতে হবে। ওকে, তো এখানে একটু খেয়াল করো, আমরা যে জিনিসটা নিয়ে তোমাকে বুঝাবো সেটা হচ্ছে যে কির্শফের সূত্রের বেসিক্যালি কির্শফের হচ্ছে 2টা সূত্র আছে। ওকে, একটাকে বলা হয় কির্শফের প্রথম সূত্র, আরেকটাকে বলা হয় দ্বিতীয় সূত্র। আরেকটাকে বলা হয় তোমার দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটার ক্ষেত্রে একটু ইন্টারেস্টিং কথা আছে। তোমার প্রথম সূত্রটা আসলে দ্বিতীয় সূত্রটা কি আমি একদম ভালোভাবে তোমাকে সূত্রগুলো বোঝাবো। তার আগে একটু বলি, এই দুইটা সূত্রের আরেকটু নাম আছে। প্রথম সূত্রকে বলা হয় তোমার কারেন্ট সূত্র বা জাংশন উপপাদ্য। কারেন্ট সূত্র
বা জাংশন উপপাদ্য। কেন বলে একটু পরে বুঝবা, এই নামগুলা কেন দিছে একটু পর বুঝবা। 2 নাম্বার যে সূত্রটা, সেই 2 নাম্বার সূত্রটাকে আমাদের বলা হয় হচ্ছে বর্তনী সূত্র, সার্কিট ল বা ভোল্টেজ সূত্র বা লুপ সূত্র। ওকে, কি কি বলা হয় তোমার? বলা হয় বর্তনী সূত্র অথবা ভোল্টেজ সূত্র অথবা লুপ সূত্র। ওকে, তার মানে এটাকে বলা হয় তোমার বর্তনী সূত্র অথবা তোমার এই সূত্রটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ সূত্র অথবা বলা হয় হচ্ছে কি লুপ উপপাদ্য। লুপ কেন বলা হয় সেটা তুমি একটু পরে বুঝতে পারবে, লুপ উপপাদ্য। ওকে, তার মানে এখানে একটু খেয়াল করো, আমাদের প্রথম যে সূত্রটাকে সেটাকে বলা হচ্ছে কি, প্রথম সূত্রটাকে আমাদের বলা হচ্ছে কারেন্ট সূত্র বা জাংশন সূত্র। কিন্তু দ্বিতীয় সূত্রটাকে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে তোমার যে অর্থাৎ লুপ উপপাদ্য বা ভোল্টেজ সূত্র বা বর্তনী সূত্র। এখন কেন আসলে এই তোমার একটাকে কারেন্ট সূত্র বলা হচ্ছে, আরেকটাকে তোমার লুপ উপপাদ্য বলা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তো আমরা এখন প্রথম সূত্রটার দিকে খেয়াল করব, অর্থাৎ এটাকে কেন কারেন্ট সূত্র বা জাংশন সূত্র বলা হচ্ছে সেটাও দেখব। খেয়াল করো, জাংশন বলতে আসলে কি বোঝায় তোমার? ধরো মিলনস্থল বোঝায়। সাপোজ ধরো এটা যদি একটা জাংশন হয়, এখানে দুইটা কেস হইতে পারে, হয় গাড়ি আসবে না হয় গাড়ি যাবে। এখানেও সেম, যদি বর্তনীর কোনো একটা জাংশনে কোনো একটা পয়েন্টে কতগুলা কারেন্ট আসে কতগুলা কারেন্ট যায়, তো তাদের টোটাল যে যোগফলটা সেটা মানে জিরো হবে, টোটাল যোগফলটা জিরো হবে। এখন ধরো যারা হচ্ছে আসতেছে, ধরো যারা হচ্ছে এখানে আসতেছে, এদেরকে তুমি যদি পজিটিভ ধরো, কি ধরলা? পজিটিভ ধরলা। অর্থাৎ যারা হচ্ছে এখানে আসবে, ধরলাম I1, এরা হচ্ছে কি, অর্থাৎ যে জাংশনে আসতেছে। তারপরে ধরো আরেকটা, এটা হচ্ছে I2, এও হচ্ছে আসতেছে। ওকে, I2 আসতেছে। সাপোজ ধরো I3, এও আসতেছে। ওকে, I3, এরা তিনজন হলো জাংশনে আসলো। আর ধরো দুইজন জাংশন থেকে বের হয়ে গেছে। সাপোজ এ বের হয়ে গেছে, I4 বের হয়ে গেছে, তারপরে I5 বের হয়ে গেছে। ওকে, ধরো তার মানে আসছে কে কে? আসছে হচ্ছে তোমার যারা হচ্ছে জাংশনে আসবে তাদেরকে যদি পজিটিভ ধরো, যারা জাংশন থেকে বের হয়ে যাবে তাদেরকে নেগেটিভ ধরতে হবে, যেহেতু দিক বিপরীত। তার মানে আসছে হচ্ছে তোমার I1 প্লাস I2 প্লাস I3, বের হয়েছে I4 মাইনাস I5, যেহেতু দিক বিপরীত মাইনাস। এদের যোগফলটা আলটিমেটলি হবে কত? জিরো। এদের যোগফলটা কত হচ্ছে? জিরো হচ্ছে। এখানে খেয়াল করো, তার মানে যতটুকু পরিমাণ আসছে ততটুকু পরিমাণ কিন্তু বের হয়ে গেছে। এখান থেকে আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ যতটুকু আসছে ততটুকু কিন্তু কি হচ্ছে তোমার? বের হয়ে গেছে। ওকে, ততটুকু কিন্তু বের হয়ে গেছে, তার মানে দুইটা কিন্তু সমান। তো এখানে খেয়াল করো, তো তার মানে বর্তনী কি চাইলেই কি কোনো মানে তোমার আদান বা চার্জকে কি সংরক্ষণ করে রাখতে পারে? এটা কিন্তু পারে না। অর্থাৎ বর্তনী কোথাও চার্জ সঞ্চিত করে রাখতে পারে না। চাইলেই বর্তনী তোমার হচ্ছে কি কোনো চার্জকে জমা করে রাখতে পারবে না, কারণ হচ্ছে যা আসবে সেটা কিন্তু বের হয়ে যাবে। ওকে, যেহেতু দেখো এখানে কারেন্ট আসতেছে, এটাকে তোমার কারেন্ট সূত্র বলা হচ্ছে, আর যেহেতু জাংশনে মিলতেছে এজন্য বলা হচ্ছে জাংশন উপপাদ্য। এটা গেল কির্চফের প্রথম সূত্র। এত মাথা ঘামানোর কিছু নাই, যতটুকু শিখাচ্ছি এতটুকু শিখো, কীভাবে অ্যাপ্লিকেশন করবা সেটা আমি দেখাই দিব, তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, তো কির্চফের দ্বিতীয় সূত্রটা আসলে তোমার প্রথমে নামটা একটু দেখি, ভোল্টেজ সূত্র, লুপের সূত্র, বর্তনী সূত্র কেন বলা হচ্ছে? অর্থাৎ এটা আসলে একটা মানে লুপে হিসাব করা হবে। কি মানে লুপে বলতে কি বুঝাচ্ছি? অর্থাৎ তোমাকে এরকম একটা বদ্ধ বর্তনীতে হিসাব করতে হবে, তুমি কখনো খোলা খোলা ইয়েতে হিসাব করতে পারবে না, খোলা সার্কিটের ক্ষেত্রে। তো দেখো, তার মানে দেখো এখানে একটা বদ্ধ বর্তনী। এখন কথা হলো, তো এখানে এটা বুঝলাম যে কেন বর্তনী সূত্র বলতেছে, লুপের সূত্র বলতেছে, কারণ একটা লুপ অনেকটা লুপের মতো এটা, এই জন্য লুপের সূত্র। কিন্তু এখন কথা হলো যে তাহলে আমাদের ভোল্টেজ সূত্র কেন বলতেছে? খেয়াল করো, ভোল্টেজ সূত্র বলতেছে, আমরা জানি হচ্ছে এই ই কিন্তু তোমার যে আই আর যতগুলা রোধ থাকে
তাদের যোগফলের কি সমান হয়। তার মানে এই যে আই আর সমান কি, আবার আমরা জানি বি ইকুয়াল টু আই আর, তার মানে ই সমান কিন্তু টোটাল যে ভোল্টেজগুলো আছে তাদের যোগফলের কিন্তু সমান হবে। এটা হলো আসলে একটা বর্তনীর ক্ষেত্রে মূল কথা। তো এখানে আমরা প্রতিটা ক্ষেত্রে কির্চফের 2 নম্বর সূত্র আসলে যেটা বলে, তোমার প্রতিটা ক্ষেত্রে হচ্ছে তুমি আলাদা আলাদাভাবে প্রথমে ভোল্টেজটা হিসাব করো। সাপোজ ধরো আমি এটার ক্ষেত্রে হিসাব করি, তো এটা যদি পজিটিভ হয়, এখন এই লুপের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ভুল করবা সেটা হচ্ছে তোমরা দিকের ক্ষেত্রে ভুল করবা। আচ্ছা, দিকের ক্ষেত্রে সহজ একটা কথা বলি, তুমি তুমি হচ্ছে যে কোনো একদিক পজিটিভ ধরতে পারবা। সোজা কথা আমি তোমাকে বলি, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যদি তুমি পজিটিভ ধরো, সাপোজ ধরো আমি এদিক থেকে ঘুরবো, তো আমি এদিক থেকে শুরু করব, তাহলে এদিক থেকে এরকম চিহ্ন, মানে একই দিকে চিহ্ন যারা যারা থাকবে সবাই পজিটিভ, এবং যদি উল্টা দিকে কেউ থাকে তখন সেটা নেগেটিভ হবে। তাহলে দেখো আমি এখান থেকে চলা শুরু করব, তার মানে এটার জন্য আমাদের বি আসবে কত, আই আর ওয়ান। ওকে, বি ওয়ান আমাদের, অর্থাৎ এখানে যদি আমরা হিসাব করি যে আই ওয়ান আর ওয়ান, আমরা পাবো হচ্ছে আই ওয়ান আর ওয়ান। তারপরে একই দিকে দেখো, এটাও একই দিকে, তার মানে এটার জন্য আমরা পাবো কি, এটার জন্য আমরা পাবো হচ্ছে যে বি টু সমান আই টু আর টু। ওকে, এখন এই দুইটা আমরা বুঝলাম, তার মানে এই আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু, এতটুকু ঠিক আছে। তো এটা এটা আসলে কার সমান হবে, এটা কিন্তু এই ব্যাটারির যে তড়িৎচালক শক্তি তার কিন্তু সমান হবে। তো এখন এখানে ব্যাটারি আছে একটা, তার মানে দেখো এটাকে তুমি আসলে পজিটিভ দিবা না নেগেটিভ দিবা, যেহেতু একটাই আছে তোমার এখানে পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করার দরকার নাই, তার মানে তুমি এটা সমান ই লিখতে পারো। ওকে, ই লিখতে পারো। তো অল টাইম মাথায় রাখবা, একটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এরপরে ধনাত্মক প্রান্ত আসবে। যদি ধনাত্মক না আসে, সাপোজ ধরো দুইটা ব্যাটারি যদি থাকে, যদি কখনো দেখো এটা ধনাত্মক এটা ঋণাত্মক, এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তার মানে ধনাত্মকের পর ঋণাত্মক আসবে। যদি কখনো ধনাত্মকের পর আবার ধনাত্মক চলে আসে, তখন বুঝবা প্রথমটা যদি, সাপোজ ধরো এটাতে যদি উল্টা হইতো, আবার ঋণাত্মক আসছে আবার ধনাত্মক আসছে, তখন এটা যদি ই ওয়ান হইতো, এটা হইতো মাইনাস ই টু। ওকে, মাইনাস দিতে হইতো, কারণ কি ঋণাত্মক ঋণাত্মক কাছাকাছি চলে আসছে, এটা একটু বুঝতে হবে। তাহলে এখানে খেয়াল করো, তার মানে তোমার যেই বিভবটা তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ ভোল্টেজটা, সেটা যোগফল হবে তোমার ব্যাটারির যে মোট তড়িৎচালক শক্তি সেটার সমান। এখন তুমি কোন দিকে ঘুরবা সেটা আসলে বেসিক্যালি তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি চাইলে উল্টা দিকেও ঘুরতে পারতো, তুমি চাইলে ওই পাশেও ঘুরতে পারতো, কিন্তু নর্মালি আমি বলবো যে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে নর্মালি ঘুরবা, এটা তোমার জন্য সুবিধা হবে। তারপর দ্বিতীয় সার্কিটে একটু খেয়াল করি, এখানে এই নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ, তার মানে দেখো এখন একটু ঝামেলা হয়ে গেছে, পজিটিভের পর পজিটিভ আসছে, তার মানে এটা যদি ই ওয়ান যদি প্লাস হয় এটা কিন্তু মাইনাস হবে, ই টুটা মাইনাস হবে। ওকে, এখানে আমি ই টুটা কেন একটু ভুল লিখছি, এটা ই টু এখানে হবে। আচ্ছা, তার মানে অলরেডি আমরা বুঝে গেছি ই ওয়ান মাইনাস ই টু হবে। এখন আমি কোন দিকে ঘুরবো, তো আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ঘুরি, মানে সোজা কথা হলো এভাবে ঘুরি, এভাবে ঘুরবো আমি, এভাবে ঘুরি, কোনো সমস্যা নাই। তো তার মানে এখানে আমাদের এটাকে আমি পজিটিভ ধরছি, তার মানে এখানে যদি আই ওয়ান আর ওয়ান হবে, তারপরে এটার ক্ষেত্রে হবে আই টু আর টু। এখন দেখো এরা সবাই একদিকে, কিন্তু এ কিন্তু উল্টা দিকে, এ কিন্তু এদিক থেকে আসতেছে, তার মানে এটা কিন্তু মাইনাস হবে, এটা কি হবে মাইনাস হবে আই থ্রি আর থ্রি। ওকে, এটা কি হবে মাইনাস হবে, কারণ দেখো তুমি এই যে পজিটিভ থেকে, ব্যাটারির পজিটিভ থেকে তুমি তোমার ডিরেকশন ধরছো, তার মানে সবাই এদিকে যাচ্ছে, কিন্তু এ কিন্তু মানে নিচের দিকে নামতেছে, এদিকে আসতেছে, তার মানে দেখো উল্টা দিক, তার মানে এটা নেগেটিভ হবে। তাহলে এখন আমরা টোটাল হিসাবটা করব কিভাবে, যে আই ওয়ান আর ওয়ান প্লাস আই টু আর টু মাইনাস আই থ্রি আর থ্রি, এতটুকু পর্যন্ত বোঝা হয়ে গেছে, সমান। এখন দেখো ই ওয়ান যদি পজিটিভ ধরো, যে তুমি এদিক থেকে ঘুরছো, তার মানে ইউ ওয়ানটা পজিটিভ ধরবা, কারণ তুমি তো এদিক থেকে ওই এই সাইড থেকে ঘুরতেছো। তারপর দেখো পজিটিভ পজিটিভ, তার মানে কি এই টুটাকে তোমার নেগেটিভ ধরতে হবে, কারণ আমি বলছিলাম যখন এরা এরকম মুখোমুখি হয়ে যাবে তখন তোমাকে একটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমরা এখান থেকে ই ওয়ান মাইনাস ই টু, এটাকে আমরা ধরতে পারি না? আচ্ছা, তার মানে দেখো আমরা কিন্তু এখান থেকে ই ওয়ান মাইনাস ই টু ধরতেছি। তাহলে এই তিনটা কেস যদি তুমি বোঝো, তুমি হচ্ছে বেসিক্যালি অর্থাৎ কির্চফের যে সার্কিটের ম্যাথগুলো সেগুলো আবার সলভ করতে পারবা। তো এখন এভাবে তো আমি ছেড়ে দিচ্ছি না, কারণ তোমার মাথায় এসব জিনিস খেলে না, তোমাকে এসব জিনিস খেলাইতে হবে, তোমাকে এসব জিনিস শিখাইতে হবে, তোমার মাথায় যে অন্য কিছু চলে সেগুলো কিন্তু বাদ দিতে হবে। তো এখন এগুলো কিভাবে অ্যাপ্লাই করবা সেটা আমি দেখাবো, তার আগে এই জিনিসগুলা একটু বেসিক কনসেপ্ট এগুলো একটু জানো। ওকে,
আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে কির্চফের সূত্রের অ্যাপ্লিকেশন দেখব। তোমাকে হচ্ছে সূত্রটা শিখলেই হবে না, অ্যাপ্লিকেশন জানতে হবে। তো এখানে খেয়াল করো, এই যে সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটটা দেখে অলরেডি তুমি বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে যে সমান্তরাল সমবায়ে তোমার রোধ দেওয়া আছে। তারপর হচ্ছে এই একটা অর্থাৎ এই ব্যাটারি দেওয়া আছে বা তড়িৎচালক শক্তি এখান থেকে আসতেছে, দেওয়া আছে তোমার 2 ভোল্ট। এটার একটা নিজস্ব রোধ আছে 2। তারপরে ওই R1 দেওয়া আছে 5, এটা হচ্ছে 10। তো এখানে দেখো, এখানে ব্যাটারি থেকে টোটাল তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, সেটা যাইয়া হচ্ছে 2 ভাগ হয়ে গেছে, I1 প্লাস I2। তো তোমাকে এখানে বের করতে বলছে আই এর মান বের করো, I1 বের করো, I2 বের করো। আচ্ছা, তার মানে কি কি বের করতে বলছে? I1 এবং I2 বের করতে বলছে। এখানে একটু খেয়াল করি, দুইটাই আসলে I2 হবে না, একটা একটা তো 1 হবে আর একটা 2 হবে, কারণ 2 ভাগ হয়ে গেছে। তো 2 ভাগ তো তোমার সমানভাবে যাবে না, এটা তোমাকে কেউ বলে দেয় নাই। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে এখান থেকে I1 I2 মানে এই তিনটা জিনিস একটু বের করতে হবে। তো আমরা এখানে কির্চফের লগুলো অ্যাপ্লাই করব। তো প্রথম সূত্রটা অ্যাপ্লাই করো, ফার্স্ট ল। প্রথম লটা অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি যে কি পরিমাণ আসছে, কি পরিমাণ বের হয়েছে, দুইটা কি হবে? সমান হবে। তার মানে আই পরিমাণ কারেন্ট এখানে আসছে, বের হয়েছে I1 প্লাস I2 পরিমাণ, এই দুইটা সমান হবে। এটা হচ্ছে তোমার 1 নং ইকুয়েশন। ওকে, আই পরিমাণ কারেন্ট আসছে, I1 I2 পরিমাণ বের হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ আমাদেরকে 2 নাম্বার সূত্রে মানে অ্যাপ্লাই করা ছাড়া তুমি কখনোই কির্চফের সূত্রে ম্যাথ কমপ্লিট করতে পারবা না। তো 2 নাম্বার সূত্রটা খেয়াল করো, আমরা দ্বিতীয় সূত্র আমি একদম বেসিক থেকে বুঝাচ্ছি। 2 নাম্বার সূত্রটা হচ্ছে লুপের সূত্র। তো প্রথমে আমরা বাইরের লুপটা হিসাব করব, মানে এটা 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 আমি একটু এঁকে দেখাই, এটা এটা বললে আসলে বুঝতে একটু কষ্ট হয়ে যায়। এভাবে দেখাই, দেখো আমি হচ্ছে এই লুপটা নিয়ে কাজ করব। ওকে, এই লুপটা নিয়ে কাজ করব, মানে দেখো বাইরের যে লুপটা আছে, তার মানে এখানে আসলে তোমার I1 আছে, এটা I, আর এটা হচ্ছে তো I1, এটা হচ্ছে R1। তারপরে এখানে A, এখানে তোমার B, তারপরে এখানে কি দেওয়া আছে? আচ্ছা যাই হোক, তারপরে এখানে দেওয়া আছে 2 ভোল্ট, ই দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের এই এই ডাটাগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, এই লুপটা নিয়ে কাজ করব। তো এই লুপটা নিয়ে কাজ করলে তো আমরা লুপটার একটা নাম দিই, ই নাম দিতে পারি। এটা যদি ই হয়, ই এ, এদিক দিয়ে যাব ই এ, তারপর নাম দেই R1, ই এ R1, তারপর নাম দেই বি, আবার নাম দেই হচ্ছে ই। তার মানে টোটাল আমাদের লুপটা দাঁড়াচ্ছে হচ্ছে ই এ R1 বি, আবার দাঁড়াচ্ছে ই। এই লুপে আমরা হচ্ছে দেখব আমাদের কির্চফের 2 নাম্বার সূত্রটা একটু অ্যাপ্লাই করব। ওকে, তো এটা আসলে খুবই সহজ 2 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করা। তো এখানে আবার এটার ক্ষেত্রে তোমার R ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2, এটা তো তুমি ইগনোর করতে পারবা না। তার মানে 2 নাম্বার সূত্রটা দেখো, এখানে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে আসলে অ্যাপ্লাই করতে পারি বলছি, ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে অল টাইম হিসাব করবা। তার মানে এই দিক থেকে হিসাব করলে আমরা বেসিক্যালি এভাবে হিসাব করব। ওকে, তাহলে দেখো প্রথমেই পাচ্ছ এটা, তার মানে প্রথমে তুমি আই পাচ্ছ, যেহেতু ব্যাটারিটা থেকে টোটাল ফ্লো গেছে আই, বি ইকুয়াল টু আই আর, আর হচ্ছে 2, যেহেতু একই দিকে প্লাস, তার মানে এখানে এখানে টোটাল বিটা বের করো। তাহলে বি ইকুয়াল টু হচ্ছে I1 R1 বা B1 দাও। আচ্ছা, I1 লিখতে হবে। তারপরে R1 পাচ্ছ কত? R1 পাচ্ছ হচ্ছে 5, তার মানে 5 সমান একটাই, আমাদের টোটাল তড়িৎচালক শক্তি এখানে একটাই পাচ্ছ, তার মানে 2। কথা কি বুঝতে পারছো? তার মানে এখান থেকে পাচ্ছ কি, এখান থেকে পাচ্ছ হচ্ছে তুমি 2I প্লাস 5I1 সমান হচ্ছে 2। I সমান আবার কি লিখছিলা? I1 প্লাস I2। তার মানে এখানে লেখো I1 প্লাস I2 সমান হচ্ছে 2 প্লাস 5I1 সমান হচ্ছে 2। তারপরে খেয়াল করো তো, আমরা এখানে এই I1 প্লাস I2 এটা কি করবো? এটাকে গুণ করে দিব। তারপরে গুণ করে দিই, অর্থাৎ 2I1 প্লাস 2I2 প্লাস 5I1 সমান হচ্ছে 2, 2 আর হচ্ছে 5, তার মানে 7I1 প্লাস 2I2 সমান হচ্ছে 2। এটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে 7I1 প্লাস 2I2 ইকুয়াল হচ্ছে 2। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি। 2 নং ইকুয়েশন দিই, 2 নং দেই, উপরেরটাকে 1 নং দাও। আচ্ছা যাই হোক, ওইটাকে আমি রোমানেই দিই, রোমান সংখ্যাতে 1 নং দিলাম। আচ্ছা,
তো এটা গেল হচ্ছে আমরা একটা কাজ করলাম, কিন্তু এখান থেকেও আমরা আলটিমেটলি কিছুই করতে পারবো না, কারণ দেখো আমাদের এখানে তুমি কি করবা, তোমার কাছে I1 I2 আছে, যে কোনোভাবে তোমাকে যে কোনো একটার মান হচ্ছে বের করতে হবে। এখন আমরা তাইলে আরেকটা লুপ নিয়ে কাজ করতে পারি, জাস্ট এই বদ্ধ লুপটা নিয়ে কাজ করতে পারি। না, আমরা হচ্ছে জাস্ট তোমার বদ্ধ লুপটা নিয়ে কাজ করব, মানে এ থেকে শুরু করব, তারপর হচ্ছে R1 B, তারপর হচ্ছে R2 এই লুপটা নিয়ে কাজ করি। খেয়াল করো, R1 B, R1 B, তারপর হচ্ছে R2 এই লুপটা নিয়ে কাজ করব। খেয়াল করো, এখন হচ্ছে জাস্ট ওই অর্থাৎ বদ্ধ যে লুপটা আছে, ছোট লুপটা, সেটা নিয়ে কাজ করব। R1B R2 এই লুপে খেয়াল করো, এই লুপে অর্থাৎ আমরা চিত্রটা একটু যদি ড্র করি, এরকম হয় না ব্যাপারটা? ওকে, এটা হচ্ছে R1 সমান 5, এটা হচ্ছে R2 সমান হচ্ছে 10। আচ্ছা, এই লুপটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। এখন এখানে খেয়াল করো, এখানে আসলে বেসিক্যালি তোমার কোনো তড়িৎচালক শক্তি কিন্তু নাই, এই জায়গায় কিন্তু তড়িৎচালক শক্তি নাই, কারেন্টটা এদিকে যাচ্ছে। তো এখানে খেয়াল করো, তার মানে আমাদের এখানে হচ্ছে I1, এখানে হচ্ছে I2। ওকে, কিন্তু এখানে আমাদের এটা অর্থাৎ কোনো তড়িৎচালক শক্তির সাথে কিন্তু এখন কানেক্টেড নাই। যদি আমরা এই লুপে হিসাব করি, তাহলে এখানে একটু খেয়াল করো তো, আমরা যদি এই ডিরেকশানে হিসাব করি, এদিক থেকে যাব ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে, তার মানে I1 × 5 মাইনাস, কারণ তুমি দেখো এটা কিন্তু এটা বিপরীত দিকে আছে, তার মানে I2 × 10 = 0 না? কেন 0? কারণ হচ্ছে তোমার এখানে আসলে বেসিক্যালি বলে কিছু নাই। এই যে তুমি লুপটা নিছো, সেই লুপে কি বলে কিছু আছে? বলে কিছু কিন্তু নাই। তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 5I1 = 10I2। তো এখান থেকে তুমি কি করতে পারো, আমরা চাইলে হচ্ছে যে কোনো একটার মান বের করতে পারি। অর্থাৎ আমি যদি সাপোজ I1 এর মানটা বের করি, আমি I1 এর মানটা বের করব, সমান 10/5I2, তার মানে হচ্ছে যে 2I2, মানে I1 সমান 2I2। তো এটাকে যদি 3 নং দাও, I1 সমান 2I2, তো এই 3 নং সমীকরণটা নিয়ে হচ্ছে এখন তুমি এখানে বসায় দাও, তো এখানে বসায় দাও, অর্থাৎ 3 নংটা নিয়ে 2 নঙ্গে বসাও। দেখি আমাকে ক্লিয়ারলি বোর্ডটা দেখা যাচ্ছে কি না। আচ্ছা, এখন পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে আমাকে হচ্ছে একটু বোর্ডটা মুছতে হবে, অর্থাৎ এটা আমি মুছে ফেলি, যেহেতু আমি এটা পাচ্ছি কত, এটা একটু লিখে রাখতে হবে। আমি পাচ্ছি হচ্ছে I1 সমান 2I2, এটাকে আমি 3 নং ধরছি, এটা আমি মুছে ফেলবো, পুরোটাই মুছে ফেলবো, অর্থাৎ এই সার্কিট পুরোটাই মুছে ফেলবো। আর এই ইকুয়েশন তো বেশি দরকার, এটা একটু রাখতে হবে। এখন এই 3 নং থেকে I1 সমান 2I2 সমীকরণ 2 এ বসাই। ওকে, সমীকরণ 2 এ বসাই, তাহলে 7I1 প্লাস 2I2 সমান 2। বসাও, কত পাইছো? I1 সমান 2I2, I1 তার মানে 2I2 প্লাস 2I2 2। ওকে, তারপরে 14I2 2I2 2, তারপরে 16I2 2, তারপরে I2 সমান 1/8। ওকে, আমরা আলটিমেটলি I2 সমান কি পাচ্ছি? দেখো, আমরা I2 সমান কিন্তু 1/8 পাচ্ছি। তো তাহলে এটা আমরা একটা মান পেলাম। এখন I2 এর মানটা তুমি নিয়ে 3 এ বসাও, অর্থাৎ 1/8, তার মানে I2 এর ভ্যালুটা কত পাইলা? 1/8। এটা নিয়ে ওই 3 এ বসাইতে হবে। তো এটা মুছে ফেলি আবারও। তো I2 সমান 1/8, তিনে বসাই। আচ্ছা, বসাইলে আলটিমেটলি কী পাবো? তার মানে I1 সমান 2 × 1/8 1/4। তাহলে I2 সমান পাইলাম 1/8, I1 সমান পাইলাম 1/4। এই দুইটা ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি। ওকে, তার মানে I1 I2 তুমি অলরেডি পেয়ে গেছো। I1 I2 তোমার অলরেডি হচ্ছে হয়ে গেছে, অর্থাৎ ডাটা তুমি পেয়ে গেলা। তো এখন যাই হোক, আমরা হচ্ছে এখন আমাদেরকে আইটা বের করতে হবে। তো আমরা আই বের করি। I ইকুয়াল হচ্ছে I1 + I2।
তার মানে আই সমান I1 প্লাস I2 বসাও, একটা পাচ্ছ হচ্ছে 1/4, একটা পাচ্ছ 1/8। এগুলোকে তুমি ভগ্নাংশ নিতে পারো, কোনো সমস্যা নাই। আলটিমেটলি 8 না, 8, তাহলে 2 প্লাস 1 অর্থাৎ 3/8, এরকমই তো হবে 3/8। যাই হোক, এই 3/8কে আবার ওই আমাদের হচ্ছে ক্যালকুলেটারে করলে আলটিমেটলি কত হবে সেটাও করে ফেলি। 0.5/8 তার মানে 4/8 3/24, 3/24 6 0। তাহলে এখানে যদি 0 হয় 6/48 8/68, তার মানে 7। অর্থাৎ অনেকটা তোমার বেসিক্যালি মানে অনেকটা এমন হবে যে 0.3737 সামথিং, মানে সোজা কথা হচ্ছে যে তোমার এখানে অর্থাৎ 3/8, এটা এটা না করলেও সমস্যা নাই। তোমার এই যে 3/8 মানে আমাদের রেজাল্টটা আসলে কত হচ্ছে, রেজাল্টটা হবে হচ্ছে তোমার 0.375 অ্যাম্পিয়ার হবে। যাই হোক, এরকম কিছু একটা হবে, তার মানে এত অ্যাম্পিয়ার, এটা তো বুঝতে পারছো। ওকে, আশা করি তোমাদের এই ম্যাথটা নিয়ে আর প্রবলেম হওয়ার কথা না। অর্থাৎ পুরা এই যে আমি ক্যালকুলেশন হিসাবটা দেখালাম, বেসিক্যালি কৃষকের ম্যাথগুলো এভাবেই করতে হবে। এভাবে তুমি সহজভাবে চিন্তা করলে ইজিলি ম্যাথগুলো করতে পারবা, না হয় হচ্ছে ইজিলি সলভ করতে পারবা না। ওকে, তো কৃষকের ম্যাথ নিয়ে আমরা আরও অনেক ম্যাথ দেখাবো, অনেক অনেক প্রবলেম দেখাবো। এটা হচ্ছে আপাতত তোমাদেরকে জাস্ট একটা প্রবলেম সাথে সাথে দেখালাম, যাতে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা বুঝো, কারণ অনেকে সূত্রটা পড়ো কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো না। ওকে, তো আমাদের কৃষকের সূত্র তাহলে আমরা বেসিক্যালি অর্থাৎ এতটুকু পর্যন্তই এখন জানলাম। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তোমরা দেখতে পাচ্ছ, তো হুইস্টন ব্রিজটা আসলে বেসিক্যালি তোমার এই যে কির্শফের সূত্র পড়ছিলে একটু আগে, তো কির্শফের সূত্র তোমার ব্যবহার করে হচ্ছে কি হুইস্টন ব্রিজটাতে ব্যবহার করা হয়। এখন তো কির্শফের সূত্রে তোমার আরও কিছু ব্যবহার আছে, যে কির্শফের সূত্র আসলে ব্যবহার করে তুমি কি কি পাবা। প্রথম কথা হচ্ছে তোমার কির্শফের সূত্রে ব্যবহার করে তুমি বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাবা। তারপর হচ্ছে তোমার হুইস্টন ব্রিজে কির্শফের সূত্র ব্যবহার করা হয়। তারপর তোমার শ্রেণী সমবায় ব্যবহার করা হয়, সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়। তুমি ব্যবহার করে কি পাবা, বিদ্যুৎ প্রবাহ মাত্রা বের করতে পারবা। তারপর হচ্ছে অর্থাৎ শ্রেণী সমান্তরাল সমবায় ব্যবহার করে তুমি বিভব পার্থক্য বের করতে পারবা। তার মানে যাই হোক, এগুলা নর্মাল জিনিস, এগুলো তোমরা জানো, কিন্তু মেইন কথা হচ্ছে এই হুইস্টন ব্রিজে তোমার কির্শফের সূত্রটা ব্যবহার করা হয়। ওকে, এখন কিভাবে কি ব্যবহার করছে সেটা জানা এত বেশি ইম্পর্টেন্ট না, যেটা জানা ইম্পর্টেন্ট সেটা তোমাকে মানে আমি এখন তোমাকে বুঝাবো। প্রথম কথা হচ্ছে হুইস্টন ব্রিজে আসলে কি কি আছে, হুইস্টন ব্রিজে কি কি আছে। খেয়াল করো, প্রথমে দেখো এখানে আছে হচ্ছে 4টা রোধ আছে, 4টা রোধ আছে, এই 4টা রোধ, এই 4টা রোধই হচ্ছে আসলে মেইন। তার মানে এখানে তোমার 4টা রোধ হচ্ছে কি আছে, কিভাবে আছে, শ্রেণী সমবায় যুক্ত আছে, তার মানে শ্রেণীবদ্ধভাবে যুক্ত আছে। তাহলে এখানে আছে হচ্ছে 4টা রোধ, 4টি শ্রেণী সমবায়ের রোধ। ওকে, 4টা রোধ আছে কেমন, শ্রেণী সমবায়ে। তারপরে খেয়াল করো, এখন এই দুইটা অর্থাৎ এই রোডটা যায় এখানে মিলতেছে, আবার এই রোডটা। সোজা কথা হলো যে এখানে একটু খেয়াল করো, তোমার 4টা রোধ শ্রেণী সমবায় আছে। তারপর হচ্ছে যে তোমার এখানে একটা গ্যালভানোমিটার আছে, কি আছে, গ্যালভানোমিটার। তারপরে এখানে একটু খেয়াল করো, তাহলে লেখো, যা যা দেখতে পাই সেটা একটু লেখো, তারপর তোমাকে বুঝাচ্ছি বাকি সব কিছু। তারপর দেখো এখানে একটা সোজা কথা হলো তোমার তড়িৎচালক শক্তি, সোজা কথা হলো ব্যাটারি আছে, কি আছে, ব্যাটারি। তার মানে এখানে ই দ্বারা আমরা একটা ব্যাটারি বলতে পারি। তারপর এখানে একটা চাবি আছে, একটাই ব্যাটারি আছে হচ্ছে একটা চাবি। তারপর আছে একটা পরিবর্তনশীল রোধ, দিস ইজ পরিবর্তনশীল রোধ, পরিবর্তনশীল রোধ। আর কিছু কি আছে, খেয়াল করো তো, আর কিছু কি এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই জিনিসগুলো হচ্ছে প্রথম কথা হুইস্টন ব্রিজে এগুলো আছে। তো আরেকটা জিনিস জানলাম, এই হুইস্টন ব্রিজে হচ্ছে কির্শফের সূত্র প্রয়োগ করা হয়। এখন কথা হচ্ছে
এদের সবার মধ্যেই তো প্রবাহ আছে, কথা হচ্ছে এই গ্যালভানোমিটারের প্রবাহটা কখন থাকবে, কখন গ্যালভানোমিটারের প্রবাহ থাকবে না, এটা একটু ইম্পর্টেন্ট। খেয়াল করো তো, তোমার তোমার আসলে গ্যালভানোমিটারের প্রবাহটা ডিপেন্ড করবে হচ্ছে এই সি এবং এফ বিন্দুর বিভবের উপর, এই সি এবং এফ বিন্দুর বিভবের উপর। কেন কেন সি এবং এফ বিন্দুর বিভবের উপর একটু খেয়াল করতে হবে। তোমার সি এবং এফ বিন্দুর বিভব সমান হলে তোমার গ্যালভানোমিটারের কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হয় না। খেয়াল করো, বিভব বেসিক্যালি এখানে যদি তোমার বিভবটা বেশি হয়, এখানে যদি তোমার বিভবটা বেশি হয়, এখানে কম হয়। সাপোজ ধরো সিতে বিভব বেশি, একটু খেয়াল করো, সিতে বিভব বেশি এফ এর চেয়ে, তখন তোমার তড়িৎটা হচ্ছে এদিকে যাবে, অর্থাৎ তখন যে আমাদের কারেন্টটা প্রবাহ হবে সি থেকে এফ এর দিকে। ওকে, ধরো এফ এ তোমার বিভবটা বেশি, এফ এ যদি বেশি হয় তখন কারেন্টটা বেসিক্যালি কোথা থেকে ফ্লো হবে, তোমার এফ থেকে সি এর দিকে। কিন্তু যদি সি এবং এফ এর বিভব যদি সমান হয়, বিভব মানে বেসিক্যালি তোমার যার বিভব বেশি তার থেকে কম বিভবের দিকে তোমার কি হবে, কারেন্টটা ফ্লো হবে। তো ধরো সি এবং এফ এর বিভব যদি সমান হয়, তার মানে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে তখন আইজিজি মানে গ্যালভানোমিটারের কারেন্ট ইকুয়াল 0 হবে। আলটিমেটলি তোমার এই গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেবে না, মানে কাটা বিক্ষেপ করবে না। যদি তোমার এখান দিয়ে কারেন্ট যায়, এটা যদি গ্যালভানোমিটারের ধরো এটা যদি কাটা হয়, এটা বিক্ষেপ দিবে তোমার, মানে ডানে বামে করবে, সোজা কথা হলো নড়বে। কিন্তু যদি আইজি যদি 0 হয়, আইজি যদি 0 হয়, এটা কিন্তু নড়বে না, এটা কিন্তু মানে স্থির থাকবে। তার মানে এখানে খেয়াল করো, তুমি এটা একটু বুঝতে পারছো, যদি গ্যালভানোমিটার বিক্ষেপটা কিন্তু ডিপেন্ড করতেছে এই সি এবং এফ এর বিভব পার্থক্যের উপর। যেখানে বিভব বেশি সেটা থেকে যেখানে কম সেদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ যাবে। আচ্ছা, এখন এখানে তোমার আসলে কোশ্চেনটা কিভাবে আসবে, কোশ্চেনটা আসবে হচ্ছে যে এই এই যে 4টা রোধ আছে, এই 4টা রোধের মধ্যে যে কোনো একটা রোধ তোমাকে কোশ্চেনে দেয়া থাকবে না। তো তোমার সেখান থেকে হচ্ছে যে ওই তোমাকে যে কোনো অজানা রোধ বের করতে হবে। তো তাহলে তার মানে এই 4টা রোধের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার, যে সম্পর্ক দিয়ে তুমি হচ্ছে অজানা রোধটা বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো এখন এই 4টা রোধের মধ্যে একটা তোমার সম্পর্ক আছে। ওকে, একটা সম্পর্ক আছে। এখানে খেয়াল করো, যখন তোমার এই আইজি সমান 0 হবে, যখন তোমার আইজি সমান 0 হবে, তার মানে আমরা এখানে খেয়াল করো গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না মানে হলো এই অবস্থাটাকে তুমি সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থা বলতে পারবা। অর্থাৎ যখনই তোমার আইজি ইকুয়াল 0 হবে, এটাকে তুমি বলতে পারবা সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থা। সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় তোমার গ্যালভানোমিটারের পাশাপাশি যে কোনো দুইটা রোধের অনুপাত সমান হবে। কি বললাম, যে পাশাপাশি দুইটা রোধের অনুপাত কি হবে, সমান হবে। তার মানে ব্যাপারটা এমন হবে যে তোমার ফি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস, এটা হবে। অর্থাৎ এখানে বললাম কি, অর্থাৎ পাশাপাশি দুইটা যে রোধের অনুপাত সেটা কি হচ্ছে, সমান হচ্ছে। এটা কখন, এটা হচ্ছে সাম্যাবস্থায়। তার মানে আমরা যে ম্যাথ করে নিই তখন আসলে বেসিক্যালি সাম্যাবস্থা কিন্তু ধরে নিই। তো এটা হচ্ছে তোমার সাম্যাবস্থা বা নিষ্পন্দ বিন্দুর শর্ত। নিষ্পন্দ বিন্দু কি মানে, এটা যেহেতু নড়তেছে না তার মানে নিষ্পন্দ, মানে সোজা কথা হলো যে এখন স্থির আছে। যদি নড়তো তার মানে তো সুস্পন্দ, অ্যাক্টিভ। তার মানে নিষ্পন্দ বিন্দু বা সাম্যাবস্থার শর্ত হচ্ছে এটা। তো সাম্যাবস্থার ক্ষেত্রে খেয়াল করো, তোমার এই গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেবে না, গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। গ্যালভানোমিটার তোমার সাম্যাবস্থার জন্য এই 4টা রোধের সম্পর্ক হচ্ছে ফি বাই কিউ আর হচ্ছে আর বাই এস। তো এটা তুমি কিভাবে মনে রাখবা, এটা আমরা যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, খেয়াল করো অল টাইম এরকম একটা জেড চিন্তা করবা, জেড, অল টাইম এরকম একটা জেড চিন্তা করবা। তাহলে দেখো এই জেড যদি আমি চিন্তা করি, এখানে যদি ফি দাও, এখানে কিউ, এখানে আর, এখানে এস, তো এই দুইটার অনুপাত এই দুইটার অনুপাতে সমান হবে। তার মানে ফি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস। তো ম্যাথ করার সময় এই সূত্রটা তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং কির্চফের এই যে তোমাকে যে ডিটেলগুলো বললাম এগুলো কিন্তু তোমাকে একটু জানতে হবে। তো কির্চফের সূত্র তুমি হচ্ছে যে মানে চলতড়িৎ পড়লা কিন্তু কির্চফের সূত্রের এই জিনিসগুলো জানলা না, তাহলে এটা কিন্তু একটা মানে খারাপ জিনিস। কারণ তোমাকে এই সূত্রগুলা একটু ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, কির্চফের সূত্র এখন তোমার কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কির্চফের সূত্র কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো তুমি যদিও পরে জানবা, তারপরও অর্থাৎ পরবর্তী লেকচারে জানবা। তারপরে তোমাকে এখন একটু জাস্ট সোজা কথা হলো বলে দিই, হিন্টস দিয়ে দিই। তোমার মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে এই দুইটা সূত্র ব্যবহার করা হয়। কোথায় কোথায় ব্যবহার করা হয়, তার মানে এই দুইটা সূত্র ব্যবহার করা হয় মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে।
আর কোথায়? পোস্ট অফিস বক্সে, পোস্ট অফিস বক্স। তার মানে এই দুইটা জায়গায় হচ্ছে কি তোমার এই কিসবের সূত্র ব্যবহার করা হয়। এবং কিসব সূত্র হচ্ছে সরি 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 এখানে এখানে একটু 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 যে জিনিসটা ভুল হয়েছে সেটা কিসবের সূত্র না, তোমার এই হুইস্টন ব্রিজ নীতি, হুইস্টন ব্রিজের এই নীতিটা ব্যবহার করা হয়েছে মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স। যে জিনিসটা আমি হচ্ছে এখানে তোমার প্যাচ লাগাইছি সেটা হচ্ছে যে কিসবের সূত্র ব্যবহার করা হয়েছে এই মানে তোমার হুইস্টন ব্রিজে, হুইস্টন ব্রিজ নীতি ব্যবহার করা হয় তোমার মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে। তার মানে একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখো আমার আমার নিজেরও জিনিসটা একটু প্যাচ লেগে গেছে। তোমার কিসবের সূত্রটা ব্যবহার করা হচ্ছে এখানে, এখানে ওকে, আবার এটা ব্যবহার করা হচ্ছে এখানে। তার মানে দেখো কিসবের সূত্র ব্যবহার করা হচ্ছে হুইস্টন ব্রিজে, আর হুইস্টন ব্রিজ নীতি ব্যবহার করা হচ্ছে মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে। তো আমাদের চলতরিতের আজকের লেকচার 3 হচ্ছে এতটুকুই। আজকের লেকচারটা তোমরা যারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবা, তোমাদের অনেক অনেক বেসিক ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।